ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5 যে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্যের অধ্যায় আছে, সেখান থেকে 4 নম্বরের কোশ্চেন বা প্রশ্ন হবে। তারই মধ্যে থেকে একটি 4 নম্বরের প্রশ্ন আলোচনা শুরু করছি। কোশ্চেনটা যে এইরকম, যে অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, অথবা অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় ব্যাখ্যা করো। ঠিক আছে, এইখানে এই কোশ্চেনটা বলবো, কোশ্চেনটা অ্যান্সারটা কেমন লিখতে হবে। তবে এর মধ্যে দেখিয়ে দেয় জিনিসটা, বিষয়টা, যে এই যে অধিকারগুলো যেগুলো বলছি, নৈতিক অধিকার, আইনগত অধিকার যেগুলো আছে, এর মধ্যে আইনগত অধিকারের যে পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার যেগুলো আছে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে 4 নম্বরের জন্য। যেমন পৌর অধিকার কাকে বলে, তার হচ্ছে বিভিন্ন যে পৌর অধিকারগুলো আছে সেগুলো ব্যাখ্যা করো। দেখো, পৌর অধিকারের 4টা ভাগ আছে। পৌর অধিকার, জীবন অধিকার, চিন্তা মত প্রকাশের অধিকার, কার্যের অধিকার, পরিবার গঠনের অধিকার, এরকম সেগুলো হচ্ছে। আবার এরকম সামাজিক অধিকারও আছে। সামাজিক অধিকারের মধ্যে আবার 4টা করে ভাগ দেওয়া আছে: শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, ধর্মের অধিকার, সাম্যের অধিকার। রাজনৈতিক অধিকারও আছে: ভোট অধিকার, সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার। অর্থনৈতিক অধিকারেরও 4টা অধিকার দেওয়া আছে: কর্মের অধিকার, উপযুক্ত পরিশ্রমের অধিকার, অবকাশের অধিকার, প্রতিপালিত হওয়ার অধিকার ইত্যাদি। তবে এই যে প্রতিটা অধিকারে বললাম, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার যেগুলো বললাম, তার যে ভাগগুলা এখান থেকে না বলে বই থেকেও পাবে, সেখান থেকেও লিখতে পারো বা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তবে কোশ্চেনের যে কিরকম হতে পারে, সেই কোশ্চেনটা আমি বললাম। যে একটা ডাইরেক্ট কোশ্চেন হতে পারে, যে তোমার অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, সেগুলি সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো, এরকম হতে পারে। বা তোমার হচ্ছে পৌর অধিকার আছে, পৌর অধিকার কাকে বলে, পৌর অধিকারের যে বিভিন্ন রকম পৌর অধিকার আছে সেগুলো ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তবে একসঙ্গে সবগুলো আলোচনা করছি। তবে এটা একটা ভালো দিক হতে পারে, যেহেতু প্রথম সিলেবাসের প্রথম তোমার পরীক্ষা দিচ্ছ, তার জন্য হয়তো ডাইরেক্ট কোশ্চেনই আসতে পারে। ডাইরেক্ট কোশ্চেন যখন আসবে, তখন যে অধিকার কাকে বলে, কয়টি ভাগ করা যায়, কি কি ভাগ করা, তখন যদি কোশ্চেনটা আসে তখন সেটা লিখবে কি, যে অধিকারকে তোমার 2 ভাগে ভাগ করা যায়: নৈতিক অধিকার ও আইনগত অধিকার। আইনগত অধিকারকে ভাগ করা যায় 4টি ভাগে: পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। তাহলে প্রত্যেকটা যে পৌর অধিকার, আইন, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং যে অর্থনৈতিক অধিকার আছে, সেগুলার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র পৌর অধিকার কাকে বলে একটা দুটো উদাহরণ দিলেই হবে। যেমন হচ্ছে পৌর অধিকার কাকে বলে লেখা আছে, তার সঙ্গে জীবন অধিকার, চিন্তা মত প্রকাশের অধিকার ইত্যাদি হলো পৌর অধিকার, এরকম লিখে দিয়েই চলে যাবে। তারপরে সামাজিক অধিকার, সামাজিক অধিকার কাকে বলে লিখবে, তার সঙ্গে কয়েকটা সামাজিক অধিকারের উদাহরণ দিয়ে দেবে। একই রকমভাবে রাজনৈতিক অধিকার কাকে বলে, রাজনৈতিক অধিকারের কয়েকটা যে উদাহরণ সেগুলো দিয়ে দিবে। অর্থনৈতিক অধিকার একই রকমভাবে এই 4টা অধিকার লিখে দিবে। তখন সেটা অনেকটা ছোট হয়ে যাবে। এই তখন 4 নম্বরের জন্য যেটা লিখবে সেটাই এনাফ। ঠিক আছে, তো অধিকার কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, ডাইরেক্ট কোশ্চেন। তার সঙ্গে আমি যে ভিতরে যে অধিকারের যে শ্রেণী বিভাগ বা বিভিন্ন রকমের যে অধিকারগুলো আছে সেগুলো আলোচনা করে যাচ্ছি। তো অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, তা অধিকারে প্রথমে একটু কাকে বলে 1 লাইন বা 2 লাইন দিয়ে দেবে। তো 2 নম্বরের কোশ্চেন যখন আলোচনা হয়, সেখানে তোমার আলোচনা করা হয়েছে অধিকার কাকে বলে। তা অধিকার আমি জাস্ট একটু বলে দিই। তো অধিকার যে সংজ্ঞাটা বা অধিকার কাকে বলে কিভাবে লিখবে, অধিকার হচ্ছে তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন কিছু সুযোগ সুবিধা থাকা দরকার, যেগুলো হচ্ছে মানুষের পক্ষে একান্তভাবেই প্রয়োজনীয়, যেগুলি ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকাশ হয় না। ঠিক আছে, এভাবে লিখে দিবে, এগুলাকে বলা হবে অধিকার। তো অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র সমাজ কর্তৃক প্রযুক্ত একটা দাবি। সংজ্ঞা লেখা হয়ে গেল। সংজ্ঞা লিখে দেওয়ার পরে লিখবে যে অধিকারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে নৈতিক অধিকার, আর হচ্ছে আইনগত অধিকার। এগুলো তোমার শর্ট কোশ্চেনে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে নৈতিক অধিকার কি। নৈতিক অধিকার বলতে সে সামাজিক সেই সব তোমার ন্যায় নীতিবোধ, যার উপর ভিত্তি করে অধিকার গড়ে ওঠে, সেগুলোকে বলা হবে তোমার নৈতিক অধিকার। সেই অধিকারগুলো তোমার ভঙ্গ করলে কোনো রকম শাস্তি দেওয়া হয় না।
তবে হচ্ছে যে এই নৈতিক অধিকারকে যদি ভঙ্গ করে তাহলে সে কিন্তু নিজের বিবেকের দংশন অনুভব করতে পারবে বা সমাজ কর্তৃক নিন্দিত হবে। শর্ট কোয়েশ্চেন আলোচনার সময় সেখানে উদাহরণ দিয়েছিলাম, যে উদাহরণটা এরকম যে বৃদ্ধ বয়সে সন্তানের দ্বারা লালিত পালিত হওয়া নৈতিক অধিকারের মধ্যে পড়ে। পরে আছে আইনগত অধিকার। কি? যেসব অধিকার তোমার হচ্ছে আইন কর্তৃক স্বীকৃত ও সমর্থিত সেগুলিকে তোমার বলা হবে আইনগত অধিকার। আবার এই আইনগত অধিকারগুলোকে তোমার 4 ভাগে ভাগ করা যায়: পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। এই যে পৌর অধিকার, আইনগত অধিকার, যেটা আইনগত অধিকার যে রাষ্ট্র মানুষকে স্বীকৃতি দিবে এবং সমর্থন করবে, সেগুলোকে তোমার বলা হবে আইনগত অধিকার। তা পৌর অধিকার প্রথমে আছে। পৌর অধিকার এরকম পয়েন্ট দিয়ে দেবে, পৌর অধিকারে দেওয়ার পর পৌর অধিকার কাকে বলে সেগুলো লিখবে। যেসব সুযোগ সুবিধা ছাড়া মানুষ সভ্য সামাজিক জীবনযাপন করতে পারে না, আর যেগুলির অভাবে মানুষ হচ্ছে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ হয় না, সেগুলোকে তোমার বলা হবে পৌর অধিকার। এই পৌর অধিকারগুলি কি কি আছে? যেমন আছে, প্রথমে আছে তোমার জীবনের অধিকার। জীবন অধিকার হলো মানুষের একটা মৌলিক অধিকার। জীবন নিরাপত্তা না থাকলে অন্য কোনো অধিকার সে ভোগ করতে পারে না। জীবনের অধিকার বলতে আত্মরক্ষা করার অধিকারকে বোঝায়। তোমার যে আত্মরক্ষা করবে ব্যক্তি, তার অধিকারকে তোমার বলা হবে জীবনের অধিকার। বিয়ের দাগে বলা আছে তোমার চিন্তা ও মত প্রকাশের অধিকার। চিন্তা ও মত প্রকাশের অধিকার বলতে বাক স্বাধীনতা বা মুদ্রাযন্ত্রের যে স্বাধীনতাকে বোঝাবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই হচ্ছে সরকারের মূল ভিত্তি। মানুষের মধ্যেই যখন এই অধিকারটা থাকবে তখন কিন্তু সরকার কোনোভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। এই যে মতামত ও চিন্তা যে অধিকারটা, এটা হচ্ছে আমার ভারতের সংবিধানের মৌলিক অধিকারে 19 নম্বর ধারাতে রয়েছে। সেটা গেছে কার্যের অধিকার। জীবনের সঙ্গে জীবিকার প্রশ্ন অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া অপরটাকে চিন্তা করাই যায় না। জীবন থাকলে তোমাকে জীবিকা অর্জনের জন্য কার্য করতেই হবে, কাজ করতেই হবে। তাই জীবনের জন্য প্রতিটি মানুষের জন্য কর্মে নিযুক্ত হওয়ার একটা অধিকার আছে। শুধুমাত্র কর্মে নিযুক্ত হলেই রাষ্ট্রের যে কর্তব্য শেষ হয় সেটা নয়, তার জন্য উপযুক্ত যে পারিশ্রমিক সেটা কিন্তু রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এটাই তোমার কার্যের অধিকার। তুমি কাজ করবে, কাজের বিনিময়ে তোমার মজুরি পাবে, এবং একটা জীবনে বাঁচতে গেলে তোমার হচ্ছে জীবিকা অর্জন করতেই হবে। এটা তোমার হচ্ছে কার্যের অধিকার। পৌর অধিকারে যে 4 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে পরিবার গঠনের অধিকার। পরিবার গঠনের অধিকার বলতে বিবাহের মাধ্যমে পরিবার গঠনের যে সুযোগ সুবিধা, পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি পত্নী স্ত্রীকে নিয়ে সুখী পরিবার গঠন করা হচ্ছে মানুষের পৌর অধিকারের মধ্যে পড়ে। তারপরে যে বলা হয়েছিল আইনগত অধিকারের যে দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে সামাজিক অধিকার। সামাজিক অধিকার কি লিখবে? নাগরিকদের সামাজিক জীবন সুন্দর ও সার্থক করে তোলার জন্য যে কতগুলি সামাজিক সুযোগ সুবিধা দরকার সেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হবে এবং সংরক্ষিত হবে, সেগুলোকে বলা হবে তোমার সামাজিক অধিকার। এবারে সামাজিক অধিকারে কয়েকটা উদাহরণ আছে, সেই উদাহরণগুলোকে ভাগ করে দেওয়া আছে। যদি 4 নম্বরে পড়ে তাহলে এই 4 নম্বরের জন্য মনে করো সামাজিক অধিকার কাকে বলে, তখন সামাজিক অধিকার লিখবে কাকে বলে এবং তার সঙ্গে 4টা ABCD করে 4টা লিখবে 4 নম্বরের জন্য। ঠিক আছে? তা প্রথমে আছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারটা কি? সভ্য সমাজ গঠনের জন্য তোমার শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিতেই হবে। এক শিক্ষা ছাড়া একজন মানুষ কিন্তু আত্মসচেতন হয়ে উঠতে পারে না। তাই শিক্ষার অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে প্রতিটি রাষ্ট্রে। তার শিক্ষা মানুষের দরকার, তাকে আত্মসচেতন হতে হলে তার শিক্ষা দরকার, এবং তাকে যদি সচেতন মানুষ হতে হয় তাহলে কিন্তু একটা শিক্ষার অধিকার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। বি আছে স্বাস্থ্যের অধিকার। প্রতিটি যে নারী পুরুষকে সুস্থ সবল দেহের অধিকারী হবে তা দেখার কিন্তু রাষ্ট্রের কর্তব্য। এই অধিকারটাকে রাষ্ট্র স্বীকার করে নিয়েছে, স্বাস্থ্যের অধিকারটাকে স্বীকার করে নিয়েছে রাষ্ট্র। তারপরে সি আছে ধর্মের অধিকার। ধর্ম অধিকার বলতে প্রতিটি মানুষ যদি স্বাধীনভাবে যাতে তোমার ধর্ম পালন, ধর্মচারণ, ধর্মপ্রচার করতে পারে, তাকে বলা হবে তোমার হচ্ছে ধর্মীয় অধিকার। তো প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে যাতে মানুষ এই ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারে তার জন্য রাষ্ট্রকে সবসময় দৃষ্টি রাখতে হবে যে
এক ব্যক্তি অপর ব্যক্তির ধর্ম পালনে বাধা দিচ্ছে কিনা, সেদিকে কিন্তু তোমার সদা সতর্ক থাকতে হবে রাষ্ট্রকে। এটাই বলা হবে তোমার ধর্মের অধিকার। এটা তোমার হচ্ছে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় মৌলিক অধিকারে বর্ণনা করা হয়েছে। তারপর তোমার ডিএর দাগে আছে সামাজিক অধিকারের যে তোমার 4 নম্বর যে পয়েন্টটা তোমার সাম্যের অধিকার। সামাজিক দিক থেকে বিচার করে বলা যায় যে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমান কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকারী। জাতি বর্ণ ধর্ম ভিত্তিতে রাষ্ট্র কোনো রকম ভাবে কোনো বিচার বা বিভাজন করবে না। এটাকে তোমার মানে অর্থনৈতিক দিক থেকে সাম্যের কথা বলা হয়েছে। আইনের দিক থেকে সাম্যের কথা বলা হয়েছে। চাকুরির ক্ষেত্রে তোমার সাম্যের কথা বলা হয়েছে। এগুলো ভারতীয় সংবিধানে 14 থেকে তোমার 18 নম্বর ধারা পর্যন্ত এই সাম্যের অধিকার ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। তারপর চলে আসে তোমার হচ্ছে যে আইনগত অধিকার আছে। আইনগত অধিকারের 3 নম্বর যে অধিকার সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কার্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অংশগ্রহণকে বোঝায়। তাই জনগণ হচ্ছে রাজনৈতিক অধিকার যে শিখতে ছাড়াই যে গণতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব নয়, সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার পড়লেই বা রাজনৈতিক অধিকার জানলেই তোমরা বুঝতে পারবে। আমরা যে 2 নম্বর কোশ্চেন পড়ছিলাম তোমার হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্র কাকে বলে, এই পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, সেইখানে কিন্তু এইখানে তোমার রাষ্ট্রীয় কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের ব্যাপারটা লিপিবদ্ধ বা লেখা আছে। সেই রাজনৈতিক অধিকারে তার প্রথম যে অধিকারটা আছে সেটা হচ্ছে ভোটদানের অধিকার। এই গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, মানে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে যেখানে জনগণের দ্বারা সরকার নির্বাচিত হয়, তো গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র জাতি বর্ণ ধর্ম স্ত্রী পুরুষ সবাই যারা প্রাপ্তবয়স্ক তার ভোটদানের অধিকারটা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে যারা নাবালক বিকৃত মস্তিষ্ক দেউলিয়া বিদেশি তাদেরকে কিন্তু ভোটদান থেকে বিরত করা হয়, তারা ভোট দিতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। বিয়ে দাগে আছে সমালোচনা করার অধিকার। সরকার কোনো কাজের ফলে তোমার নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ হলে বা স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকলে নাগরিকরা কি করে সরকারের সেই কাজের সমালোচনা করে। তবে সরকারের সমালোচনা করতে অর্থ হচ্ছে রাষ্ট্রের বিরোধিতা করা নয়। দেখবে রাষ্ট্র কোনো সময় কোনো আইন এমন প্রণয়ন করে দিয়েছে যাতে জনগণের স্বার্থ বিঘ্নিত হয়েছে, সেদিক থেকে কিন্তু সরকারের সমালোচনা করা হয়। যেমন কয়েকদিন আগে তোমার এই কৃষি বিলকে কেন্দ্র করে তোমার যে আন্দোলনটা হয়েছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সেটা বলা যেতে পারে। সেই যে কৃষি আন্দোলন হয়েছিল সেটা তার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। তবে এই জন্য এটাকে রাষ্ট্রের বিরোধিতা করা বোঝায় না। এই যে রাজনৈতিক অধিকারের মধ্যে তোমার এই 3 নম্বর যে অধিকারটা আছে রাজনৈতিক অধিকারের, এটা আবেদন করার অধিকার। নাগরিকরা নিজেদের যে অভাব অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, যাদের যা সমস্যা তার সমাধান করার জন্য রাষ্ট্র যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য জনগণ দাবি জানাবে। এই অধিকার হচ্ছে নাগরিকদের একটা অন্যতম মৌলিক অধিকার, আবেদন করার অধিকার। রাজনৈতিক অধিকারের যে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে নির্বাচিত হওয়ার অধিকার। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তোমার যোগ্যতা সম্পন্ন যে প্রতিটি নাগরিক যাতে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারে তার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধি বলতে কি, জনগণের দ্বারা নির্বাচিত যে ব্যক্তি আইনসভায় যাবে তাকে হচ্ছে বলা হবে তোমার প্রতিনিধি। এই যে প্রতিনিধি যারা তারা আইনসভায় যায়, স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলো আছে তার প্রতিনিধিত্ব করতে পারে, তারা যাতে নির্বিঘ্নে নির্বাচিত হতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থা বলতে যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শহরের ক্ষেত্রে তোমার পৌরসভা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এগুলোকে তোমার বলা হবে স্থানীয় শাসনমূলক প্রতিষ্ঠান। আর আইনসভা মানে তোমরা জানো, যেমন হচ্ছে কেন্দ্রের যেমন পার্লামেন্ট, রাজ্যের ক্ষেত্রে তোমার বিধান পরিষদ, বিধানসভা ইত্যাদির কথা বলা হয়েছে। তারপর হচ্ছে তোমার আইনগত অধিকারের যে 4 নম্বর অর্থনৈতিক অধিকার সমূহ। অর্থনৈতিক অধিকার হলো সেই সব অধিকার যেগুলো হচ্ছে অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিলে মানুষের জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ হয়ে ওঠে। অধ্যাপক লেস্কি এই সম্পর্কে বলেছেন, দৈনন্দিন অন্ন সংস্থানের ব্যাপারে যুক্তিসঙ্গত অর্থ উপার্জনের যে সুযোগ এবং নিরাপত্তা দেওয়াটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। মানে একটা মানুষ বাঁচবে কিভাবে, তার যদি অভাব থাকে তাহলে তার সেই অভাব থেকে তাকে মুক্তি দিতে হবে। তার দৈনন্দিন যে অন্ন সংস্থানের ব্যাপারে তাকে
অর্থ উপার্জনের সুযোগ করে দিতে হবে। এটা হচ্ছে আইনগত অধিকারের যে অর্থনৈতিক অধিকার তার মধ্যে পড়ে এটা। এই যে অর্থনৈতিক অধিকার, এই অর্থনৈতিক অধিকারের প্রথম যে অধিকারটা আছে সেটা হচ্ছে কর্মের অধিকার। কর্মের অধিকার বলতে প্রতিটি ব্যক্তি তার যোগ্যতা এবং দক্ষতা অনুসারে যে কর্মে নিযুক্ত হওয়ার অধিকারটাকে বলা হবে তোমার কর্মের অধিকার। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে প্রত্যেক যে সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী যে নাগরিক আছে তাদেরকে কর্মে নিযুক্ত করা রাষ্ট্রের কর্তব্য। বিয়ে আছে উপযুক্ত পারিশ্রমিকের অধিকার। শুধু কার্যে অধিকার থাকলেই যে ব্যক্তির বিকাশ হবে এমনটা নয়। উপযুক্ত কার্যের জন্য তাকে যে উপযুক্ত বেতন দিতে হবে। এই বেতন না দেওয়া হলে কিন্তু বা কর্মের অধিকারটা মূল্যহীন হয়ে যাবে। তবে প্রতিটি নাগরিকের জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখার জন্য যতটুকু না দিলে নয় সেটুকুই প্রদান করতে হবে বলে বলা হয়েছে। তারপরে আছে অবকাশের অধিকার। সারা জীবন শুধু কাজ 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 করে যাবে বলতে হবে না, তার জন্য তাকে বিশ্রাম নিতে হবে। এই সংক্রান্ত বিষয়ে অ্যারিস্টটল বলেছেন যে সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য। সুখ স্বাচ্ছন্দ্য ব্যক্তি বিকাশের জন্য অবকাশের অধিকার একান্তভাবে প্রয়োজন। মানুষের মধ্যে যে সৃজনশীলতার বৃদ্ধি পাবে, সৃজনশীলমূলক কাজ করবে, তার জন্য কিন্তু তার বিশ্রাম দিতে হবে। এই বিশ্রাম না থাকলে কিন্তু মানুষ যন্ত্রের মতো হয়ে যাবে। পরে আছে তোমার প্রতিপালিত হওয়ার অধিকার। কর্মক্ষম অবস্থায় প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র বা সমাজের জন্য কাজ করে। তা বৃদ্ধ হয়ে পড়লে তার ভরণ-পোষণের দায়িত্ব রাষ্ট্র যদি না নেয় তবে কিন্তু সেটা অন্যায় হবে। তাই তোমার এই জনকল্যাণকর্মী যে রাষ্ট্রগুলো, সেই জনকল্যাণকর্মী রাষ্ট্রগুলো কি করে? বার্ধক্য ভাতা দেয়, বীমার পরিকল্পনা করে, যারা চাকরি করে তার জন্য প্রভিডেন্ট ফান্ডের পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে। এইরকম ভাবে তোমার যারা বিকলাঙ্গ, যারা খোড়া বা অন্য কোনোভাবে বিকৃতি আছে, বা যারা হচ্ছে মারাত্মক যারা ব্যাধি, যারা রোগ ধরেছে, তাদের সেই সব ব্যক্তিকে প্রতিপালন করার জন্য রাষ্ট্র কিন্তু তাদেরকে মাসে মাসে কিঞ্চিৎ হলেও অর্থ প্রদান করে থাকে। ঠিক আছে, এইভাবে তোমাদের হচ্ছে অধিকারে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি বা সেগুলো ব্যাখ্যা করো সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। যদি দেখা যায় তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন থেকে অ্যাকচুয়ালি কিন্তু 5টা লং কোশ্চেন আছে। 4 নম্বরের যে লং কোশ্চেন গুলো, 5টা লং কোশ্চেন আছে। কোশ্চেনগুলো আরেকবার বলে দিই যে অধিকারে কয় ভাগে ভাগ করা যায় কি কি। তো অধিকারকে তোমার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার নৈতিক অধিকার, আর হচ্ছে আইনগত অধিকার। তা আইনগত অধিকারে কয় ভাগে ভাগ করা হয়েছে? পৌর অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। তা প্রতিটা পৌর অধিকার কাকে বলে, সামাজিক অধিকার কাকে বলে, রাজনৈতিক অধিকার কাকে বলে, অর্থনৈতিক অধিকার কাকে বলে, সেগুলো হচ্ছে কাকে বলে লিখবে এবং 2টা করে উদাহরণ দিয়ে দিলেই আমার এই লং কোশ্চেনটা লেখা শেষ। তবে এরকম যদি কোশ্চেন পড়ে যে পৌর অধিকার কাকে বলে, কয়েকটি পৌর অধিকারের উদাহরণ দাও, তাহলে পৌর অধিকারের কয়েকটা উদাহরণ দিতে হবে। যেমন হচ্ছে পৌর অধিকার কি কি আছে? পৌর অধিকার এইখানে আছে: জীবন অধিকার, চিন্তা মত প্রকাশের অধিকার, কার্যের অধিকার, পরিবার গঠনের অধিকার। যদি আবার পড়ে সামাজিক অধিকার কাকে বলে, তার কয়েকটি উদাহরণ দাও, ব্যাখ্যা করো। সামাজিক অধিকার কাকে বলে আছে: শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, ধর্মের অধিকার, সাম্যের অধিকার। 4টা দেওয়া আছে, বইয়ে আরো বেশি দেওয়া আছে, বই থেকেও সব করতে পারো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই পড়বে, তা পড়বে অবশ্যই। তারপরে তোমার রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার কাকে বলে দেওয়া আছে, তার সঙ্গে তার 4টা পয়েন্ট দেওয়া আছে। এই কোশ্চেন এরকম রাজনৈতিক অধিকার কাকে বলে, তারা কয়েকটি রাজনৈতিক অধিকারের উদাহরণ দাও বা ব্যাখ্যা করো, সম্পর্কে ব্যাখ্যা করো। তো এখানে ভোটদানের অধিকার, সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার আছে। তারপর যে অর্থনৈতিক অধিকার কাকে বলে, তার কয়েকটি অর্থনৈতিক অধিকারের সম্পর্কে লেখো, ব্যাখ্যা করো। তা অর্থনৈতিক অধিকার আছে কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, অবকাশের অধিকার, প্রতিপালিত হওয়ার অধিকার। এভাবে তোমার দেখতে গেলে কিন্তু এখান থেকে 5টি 4 নম্বরের কোশ্চেন আছে। তবে যদি তোমরা এটা পুরোটা করতে পারো তাহলে একসঙ্গে তোমার 5টা কোশ্চেন হয়ে যাবে। তবে তোমরা হচ্ছে এই অধিকার কয় প্রকার ও কি কি তো ব্যাখ্যা করো, এইটাই যে প্রেস কোশ্চেন যেটা, ওটাই তোমরা পড়বে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।